বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদেরকে আমিরস এডু বিজ্ঞানে স্বাগতম। আজকে আমরা উচ্চতর গণিতের নবম দশম শ্রেণীর 7 অধ্যায়ের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আমরা প্রথম পর্বে সপ্তম অধ্যায়ের বেসিক সূত্র এবং সূত্র এবং 9 নম্বরের ক খ গ সমস্যা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ঘ থেকে শুরু করব ইনশাআল্লাহ। তাহলে শুরু করা যাক। আমরা এখানে ঘ নম্বর অঙ্কটা তুলেছি এখানে, এবং এই আমার 9 নম্বর অঙ্কে বলা আছে যে অনুক্রমগুলো দেওয়া আছে, অনুক্রমগুলোর 10তম পদ, 15তম পদ এবং 8তম পদ বের করতে বলছে। হ্যাঁ, যে অনুক্রমগুলো দেওয়া আছে এই অনুক্রমগুলোর 15তম পদ, 10তম পদ এবং 8তম পদ আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে এই ঘ নম্বর অনুক্রমটা দেখো 0 1 0 1 0 1। এখন একটা বিষয় লক্ষ্য করো, এইটা প্রথম পদ কি 0, সেকেন্ড পদ কি 1, থার্ড পদ কি 0, ফোর্থ পদ 1, ফিফথ পদ 0, সিক্সথ পদ 1। তাহলে আমি দেখতেছি কি প্রথমটা 0, পরেরটা 1, প্রথমটা 0, পরেরটা 1। এখন প্রথমটা কি, এই যে এটা প্রথমতম পদ, মানে একতম পদ কি, জোড় না বিজোড়? বিজোড়তম পদ। সেকেন্ড পদ 1, ফোর্থ পদ 1, সিক্স পদ 1। এখন আমি দেখতেছি যে এখানে আমার জোড় পদগুলো 1 এবং বিজোড়তম পদগুলো 0 করে আসে। হ্যাঁ, বিষয়টা ক্লিয়ার কিনা? আমি যে এখানে 1 বিজোড়, 3তম পদ তাও বিজোড়, ফিফথ বিজোড় সংখ্যা। এখন একতম পদও 0, থার্ডতম পদও 0 এবং ফিফথতম পদও 0 আছে আমার। তাহলে আমি বলতে পারি যে বিজোড়তম পদ 0 এবং জোড়তম পদ 1। এটা আমি লিখতে পারি কিন্তু। হ্যাঁ, তাহলে লিখে ফেলি এখানে বিজোড়তম পদ সমান সমান 0 এবং জোড়তম পদ কি হবে, এবং জোড়তম পদ আমার কি হবে 1। এখন আমার অঙ্কে বলা আছে 10তম পদ, 15তম পদ এবং 8তম পদ বের করতে বলা হয়েছে। এখন সুতরাং আমি বের করি। এখন দেখো 10 কি জোড় না বিজোড় বলো তো? 10 যেহেতু জোড়, তাহলে লিখবো 10 জোড় হওয়ায় 10 জোড় হওয়ায় তোমার 10তম পদ 1 হবে। কারণ দেখো এখানে জোড় পদ কিন্তু 1। এখানে সবগুলো সিকোয়েন্সটা এইভাবেই সাজানো আছে যে কি বিজোড়গুলো 0, জোড়গুলো 1। হ্যাঁ, তাহলে যেহেতু 10তম পদ বলা আছে, তাহলে 10 যেহেতু আমার জোড়, তাহলে কি জোড়তম পদটা কী হবে? তাহলে 10তম পদ কি আমার 10তম পদ সমান সমান 1 হবে। এবং 15 বিজোড় হওয়ায় 15তম পদ আমার, দেখো বিজোড় হইলে তো 0 হবে, তাহলে 15তম পদ সমান 0। এখন যদি বলা হয় 500তম পদ, 500 অবশ্যই কি আমার জোড়। যদি বলা হয় তাহলে গিয়ে 500তম পদ হবে কি 1। যদি বলা হয় যে 501তম পদ কি হবে, তাহলে 501 অবশ্যই বিজোড়, তাহলে বিজোড়তম পদ কি হবে, 501তম পদ 0 হবে। কারণ বিজোড় পদগুলো আমার কি হয় 0 এখানে এই অনুক্রমের ভিতরে, এবং জোড়গুলো কি হবে আমার 1 হবে। হ্যাঁ, তাহলে আশা করছি এই বিষয়ে সমস্যা নেই। এবং 8তম পদের বিষয়টা দেখো, যদি জোড় হয়, হ্যাঁ, আর জোড় হলে জোড় হলে 8তম পদ 1 হবে। 8তম পদ দেখো জোড় হলে তো 1 হয়। হ্যাঁ, জোড় হলো 1। এবং বিজোড় হলে বিজোড় হলে 8তম পদ কী হবে, 8তম পদ সমান সমান 0 হবে। আশা করছি অঙ্কটা বুঝেছো। এইগুলো বিষয় ছিল, এগুলো আমাদের অঙ্কের রেজাল্ট। ঠিক আছে।
দেখো শিক্ষার্থী বন্ধুরা, তো এখানে আমার অঙ্কে দেওয়া আছে যে 5/3, 5/9, 5/27, 5/81, এটা অঙ্কটা দেওয়া আছে। আমাকে এখন দেখতে হবে যে অনুক্রমটা কি ধারা সমান্তর ধারা নাকি সমান্তর অনুক্রম নাকি গুণোত্তর অনুক্রম। আগে আমাকে দেখতে হবে যে হচ্ছে গিয়ে এই যে অনুক্রমটা দেওয়া আছে, অনুক্রমটা কি সমান্তর অনুক্রম নাকি গুণোত্তর অনুক্রম। সমান্তর অনুক্রমগুলো আমরা করেছি, ক খ ঘ ওখানে আমরা করেছি। সমান্তর বলতে কি বুঝি, যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ থেকে বিয়োগ করলে যদি সমান হয়, মান যদি প্রত্যেকটা সমান হয়, তাহলে এটাকে বলবো সমান্তর অনুক্রম। হ্যাঁ, যদি দেখি আমি যে হচ্ছে গিয়ে যে কোনো পদ, ধরো এই পদ থেকে এই পদ বিয়োগ করলে যা হবে, এই পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করলে সেই মানটাই হবে। যদি এইরকম মান হয় তাহলে হচ্ছে কি আমরা এটাকে বলবো সমান্তর সমান্তর অনুক্রম। হ্যাঁ, আর যদি দেখা গেলো কি যদি এই পদ থেকে এই পদ ভাগ দিয়ে আমি যদি ভাগ দেওয়ার পর যদি মান সেম আসে, তাহলে এটাকে বলবো আমি কি গুণোত্তর অনুক্রম। হ্যাঁ, আমি আগে বিষয়টা দেখি, যদি তোমরা এই বিষয়গুলো জানো তাও আমি হচ্ছে গিয়ে হালকা একটু দেখাই দিচ্ছি এগুলো। হ্যাঁ, ধরো আমি এই পদ থেকে এই পদ বিয়োগ দিলে মান সেম কখনো আসবে না। হ্যাঁ, তোমরা দেখতে পারো, দেখে নিও। তো এই পদ থেকে এই পদ ভাগ দিয়ে আমি তাহলে এই 5/3/3, এখন ভাগ যখন গুণ হয় দেখো কী হয়, তখন এই সংখ্যা উল্টে যায়, এর নিচে 1 আছে না, তাহলে 5/3 গুণ 1 যাবে উপরে, নিচে যাবে 5/3 ভাগ তার পূর্ববর্তী পদ তো 5, এটা সরি, হ্যাঁ 5, তাহলে 5 নিচে গেল, তাহলে 5 কাটলো, এখানে 1/3 থাকলো। ঠিক আছে, তাহলে এই পদ থেকে এই পদ বিয়োগ দিলাম, আমি 1/3 পেলাম। এখন এই পদ থেকে এই পদ বিয়োগ দিই, ভাগ করি আমি, 5/9 ভাগ কত আমার 5/3, ভাগ যখন গুণ হয় তখন সংখ্যা উল্টে যায়, সেটা লব থাকলে হরে যায়, হর লবে যায়। ঠিক আছে, উপরের সংখ্যাটা আগে লিখি, 5/9, এই ভাগ ছিল, ভাগ গুণ হয়ে গেছে, গুণ হয়ে গেলে কি হয়, এই হর ছিল নিচে, হর যাবে উপরে, এই লব ছিল উপরে, এখন এটা যাবে নিচে। তাহলে আমি কাটাকাটি করলাম, 5 কেটে গেল, 3 আগে 3, 3 3 9, তাহলে 1/3। তাহলে দেখা গেলো কি আমার ভাগ করলে মান সেম আসতেছে। তাহলে বিষয়টা কি, এটি একটি কি গুণোত্তর অনুক্রম, এটি একটি গুণোত্তর অনুক্রম। বিষয়টা বুঝছি কি না, যে ভাগ যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ যদি মান সেম হয়, সেটাকে আমরা গুণোত্তর অনুক্রম বলবো। এই গুণোত্তর অনুক্রমের প্রথম পদটা কি, আমার প্রথম পদ বের করতে হবে সাধারণ অনুপাত। ওখানে যখন সমান্তর করেছি সেখানে সাধারণ অন্তর বের করছি, মানে বিয়োগফল, অন্তর মানে বিয়োগফল। এখানে যেহেতু আমি ভাগ করেছি, ভাগ মানে অনুপাত। হ্যাঁ, মানে এটা হচ্ছে গিয়ে সাধারণ অনুপাত লিখতে হবে আমাকে। তাহলে আমি প্রথম পদ লিখি, প্রথম পদ, এই যে অনুক্রমণের প্রথম পদ a = কত 5। সাধারণ অনুপাত মানে অন্তর লেখা যাবে না এখানে কিন্তু। হ্যাঁ, সাধারণ অনুপাত d = কি, সাধারণ অনুপাতকে আসলে 8 দ্বারা সূচিত করি আমি, সূচিত করি। তো এটা হচ্ছে গিয়ে যে কোনো পদ, এই পদ দিয়ে এই পদ ভাগ, তাহলে 5/3 ভাগ হচ্ছে গিয়ে 5। হ্যাঁ, তো হচ্ছে গিয়ে এটা এই বিষয়ের ফাংশন করলে হচ্ছে আমাদের 1/3 হয়। তো আমি যদি এখানে লিখে দিই, তাও লিখতে পারি আমি যে 5/3 গুণ 1/5, কাটাকাটি করলে 1/3 হয়। কি হয়, 1/3 হয়। তাহলে বিষয়টা বুঝেছি আমি। হ্যাঁ, এখন আমার এখানে বলা হচ্ছে 10তম পদ, 15তম পদ এবং 8তম পদ বের করা হয়েছে। হ্যাঁ, এখন গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে nতম পদটা কি, আমার nতম পদ হচ্ছে গিয়ে ARn-1, AR বেস n-1 হচ্ছে গিয়ে r এর পাওয়ার। ঠিক আছে, ARn-1, এটা হচ্ছে গিয়ে nতম পদের সূত্র। সুতরাং 10তম পদ কী হবে, 10তম পদ সমান কী হবে, আমার যেখানে n সেখানে শুধু আমি 10 বসাই দেবো, দ্যাটস ইট। যেখানে n সেখানে আমি শুধু 10 বসাবো, তাহলে হচ্ছে 10তম পদ হয়ে যাবে আমার। তাহলে আমি বসাই
আর যেখানে এন, এর মানে এনের জায়গায় 10 বসাবো, এখন 10 বসাবো, 10 মাইনাস 1। এখন আমি এর মান আর এর মান আমার আগে আছে, আর এর মান আছে, এর মান আছে, এই মানগুলো আমি বসাই। হ্যাঁ, এর মান কত, এ ইকুয়াল টু 5, এ ইকুয়াল টু 5 ইন্টু আর এর মান কত, আর ইকুয়াল টু 1/3, আর ইকুয়াল টু কি 1/3। এর মান কত, 10 থেকে 1 গেলে 9 থাকে, 1/3 পাওয়ার কত 9, ঠিক আছে, 1/3 পাওয়ার 9। এখন 5 ইন্টু 1/3 পাওয়ার 9, 1/3 পাওয়ার 9 আছে আমার এখানে। তাহলে এখন দেখো 5-এর সাথে 1 গুণ, 5-এর সঙ্গে 1 গুণ, উপরে 5 নিচে 3 পাওয়ার 9, দ্যাটস ইট। এটা হচ্ছে আমার, এটা হচ্ছে 10তম পদ। এখন আমার লাগবে কি, এখন আমার লাগবে 15তম পদ লাগবে আমার। হ্যাঁ, দেখো আমাদের এখন লাগতেছে 15তম পদ। 15তম পদ কি, এ আর 15 মাইনাস 1 ছিল, এ আর এন মাইনাস 1 ছিল, যেখানে এন সেখানে শুধু 15 বসিয়েছে। হ্যাঁ, এখন এর মান ছিল কত, এর মান ছিল 5, এবং আমরা আর এর মান ছিল 1/3 সাধারণ অনুপাত। এর পাওয়ার কত আমার 15 মাইনাস 1 ইকুয়াল টু 14। হ্যাঁ, এখন আমি দেখাই 5 ইন্টু, এই যে 1-এর পাওয়ার 14 হইলে 1ই হয়ে যায়, এবং তোর 3-র পাওয়ার 14, 3-র পাওয়ার 14, ঠিক আছে। এখন 5-এর সঙ্গে 1 গুণ 5 এবং 3-র নিচে 3-র পাওয়ার 14, এটা হচ্ছে কি 15তম পদের মান, 15তম পদের মান এটা। এখন 8তম পদ আমার লাগবে কি, এখন 8তম পদ, 8তম পদ, যেখানে এন সেখানে শুধু আর বসাই দেবো। হ্যাঁ, যেখানে এন সেখানে আমি শুধু আর বসাবো, এ আর আর মাইনাস 1, এ আর মাইনাস 1। এখন এর মান আমার আছে কত, এর মান আমার আছে হচ্ছে গিয়ে 5, এবং এই সাধারণ অনুপাতের যে আর আছে এটার মান আছে আমার 1/3, এর পাওয়ার হচ্ছে গিয়ে আর মাইনাস 1। জাস্ট এটা এখন বসালেই হয় 5, এবং তোমার আর মাইনাস 1-এর পাওয়ার যাই হোক না কেন সেটা 1ই হয়ে যায়, এবং হচ্ছে গিয়ে তোমার 3-র পাওয়ার কত আমার আর মাইনাস 1। হুম, তাহলে 1, 3-র পাওয়ার কত আর মাইনাস 1। এখন এখানে 5 গুণ 1 ইকুয়াল টু 5, আর নিচে হচ্ছে গিয়ে 3-র পাওয়ার আর মাইনাস 1। এটা হচ্ছে 8তম পদের মান। আশা করছি অঙ্কটা বুঝেছো তোমরা। হ্যাঁ, আমরা এখন 6 নম্বর অঙ্কে যাব। দেখো আমাদের 6 নম্বর অঙ্কে বলা আছে যে অনুক্রমটি এনতম পদ দেওয়া আছে। হ্যাঁ, 1 মাইনাস মাইনাস 1 এর পাওয়ার 3n, হ্যাঁ, বাই ডিভাইডেড বাই 2। আমার অনুক্রমটির 10তম পদ লাগবে, সুতরাং 10তম পদটা আমার 10তম পদ কী হবে, যেখানে n সেখানে 10 বসাবো, আর কিচ্ছুর চেঞ্জ নেই আমার, ঠিক আছে। 1 মাইনাস 1, যেখানে n ছিল সেখানে 10, 3 গুণ n এর মানে কত 10, 30। 3 গুণ 10 30 হয়, দেখবো আমরা। এখন দেখি আমরা 1-এর জায়গায় 1 যা আছে এটা বসাই, শুধু এইটাকে গুণ দিব। হ্যাঁ, মাইনাস 1-এর পাওয়ার কত 30/2। আমরা একটা জিনিস জানি যে হচ্ছে গিয়ে তোমার যদি মাইনাস দিয়ে থাকে, মাইনাসের পাওয়ার যদি তোমার জোর থাকে, সেই মাইনাসটা মাইনাস থাকে না। মাইনাসের পাওয়ার যদি জোর হয় সেটা প্লাস হয়ে যায়। মাইনাসের পাওয়ার যদি বিজোড় থাকে, মাইনাসের পাওয়ার জোর থাকলে সেটা প্লাস হয়ে যায়, মাইনাসের পাওয়ার বিজোড় থাকলে সেটা কি হয়ে যায়, মাইনাসই থেকে যায়। যেমন হচ্ছে গিয়ে -1 গুণ -1 ইকুয়াল টু মাইনাসে প্লাস 1 হয়ে যায় আমার। তোমার -1 হোল স্কোয়ার যদি দিই এটা +1 হয়ে যাবে। তোমার -1 যদি 5 দিই এটা হচ্ছে গিয়ে, যেহেতু বিজোড় আছে এটা -1ই থেকে যাবে। -1-এর পাওয়ার যদি তুমি 20 দিই, 20 যেহেতু জোর, তাহলে হচ্ছে তোমার আমার এটা +1ই হয়ে যাবে। কারণ হচ্ছে জোর, মাইনাসের পাওয়ার যদি জোর থাকলে সেটা মাইনাস হবে না, সেটা হচ্ছে আমার কি হয়ে যাবে, আমার প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এখন যেহেতু এখানে 30, এখানে আমার 30 হচ্ছে গিয়ে জোর, তাহলে হচ্ছে গিয়ে এই মাইনাসটা মাইনাস থাকবে না, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে আমি লিখবো হচ্ছে 1 মাইনাস, এখানে কিন্তু +1 হয়ে যাবে। তাহলে এই যে মাইনাসের ব্র্যাকেটের পিছনে মাইনাসটা দিলাম, এবং এই সম্পূর্ণটার পাওয়ারটা এখন 1 হয়ে যাবে। হ্যাঁ, ডিভাইড বাই 2, 1 - 1 0, 0/2, 0-র সাথে যে কোনো কিছু গুণ ভাগ হোক না কেন মান 0 হয়ে যায়। হ্যাঁ, এটা আনসার। 10তম পদ গেল, এখন 15তম পদ।
15তম পদ 15তম পদ সমান কী হবে আমার 1 মাইনাস -1 3 গুণ 15 ডিভাইডেড বাই 2। এখন 1 মাইনাস -1 তোমার 3 গুণ 15 45, 3 গুণ 15 45, হ্যাঁ। তো ডিভাইডেড বাই 2। এখন দেখি আমরা এপাশে লিখে ফেলি এটা। দেখো এই যে -1 পাওয়ার 45 অবশ্যই আমার কি বিজোড় হলে কি হবে, এই সাইন যা আছে সেটাই থেকে যাবে 1 এ মাইনাস, আর এখানে হচ্ছে কি এখানে -1 থেকে যাবে, তাহলে -1 এই মাইনাসে কি +1 হয়ে যাবে, ঠিক আছে। এই যে -1 থেকে যাবে, কারণ কি 45 বিজোড় সংখ্যা হলে আমার কি হয়, যেটা আছে ওটাই থেকে যায়। সো এই -1 আর এই মাইনাসে +1 হয়ে গেল 2। তো হচ্ছে গিয়ে 1 যোগ 1 2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 1, 2 ভাগ 2 1। এটা হচ্ছে আমার 15তম পদের মান, হ্যাঁ। আমরা এখন 8তম পদের মান বের করব। তো আমার এখন অনুক্রমটি 8তম পদ বের করতে হবে, হ্যাঁ। 8তম পদ কি, যেখানে ওখানে ছিল 1 মাইনাস 1 এর পাওয়ার ছিল 3n, যেখানে n ছিল সেখানে আমি শুধু r বসিয়েছি, হ্যাঁ, আর কিছু নেই। যেহেতু এটা 8তম পদ চেয়েছে, তাহলে এটাই হচ্ছে এটার কাঙ্ক্ষিত আনসার। আশা করছি বিষয়টা বুঝেছো। এখন আমরা 10 নম্বর অঙ্কে যাব। হ্যাঁ, এখন দেখো আমাদের 10 নম্বর অঙ্কে বলা আছে একটি অনুক্রমের nতম পদ un ইকুয়াল টু 1/n, হ্যাঁ। একটি অনুক্রমের nতম পদ un সমান 1/n দেওয়া আছে, হ্যাঁ। এখন আমরা ক নম্বর অঙ্কে বলা আছে un গ্রেটার 10 ইনভার্স 5। তো আমার দেওয়া আছে তোমার un লেস দেন 10 ইনভার্স 5, un লেস দেন 10 ইনভার্স 5 হলে n এর মান কীরূপ হবে, হ্যাঁ। তো আমার যেটা দেওয়া আছে সেটা লিখলাম আমি, un ইকুয়াল টু 1/n। এটা দেওয়া আছে un ইকুয়াল 1/n দেওয়া আছে আমার। এটা লিখি তাহলে আমি সুতরাং আমার যেটা অঙ্ক আছে un লেস দেন 10 ইনভার্স 5 un এর মান যেটা আমি দেয়া আছে এই মানটা বসাই আমি, হ্যাঁ। এই মানটা আমি এখানে un সমান 1/n লেস দেন 10 ইনভার্স 5। এখন দেখো যে a ইনভার্স 1 ইকুয়াল টু 1/a জানি আমি, a ইনভার্স 2 মানে 1/a² জানি, a ইনভার্স 5 ইকুয়াল টু 1/a⁵ জানি। তাহলে 10 ইনভার্স 5 মানে কি 1/10⁵, হ্যাঁ। বিষয়টা তোমরা সকলেই জানো, তাও দেখালাম। 1/n লেস দেন 1/10⁵, 1/10⁵, হ্যাঁ। বিষয়টা আমরা এটাকে আমরা বিপরীতকরণ করবো। এটাকে আমরা কী করবো, বিপরীতকরণ করবো, হ্যাঁ। বিপরীতকরণ কি, জাস্ট হর লবে লব হরে এরকম বিষয়টা হবে, হ্যাঁ। তাহলে আমি লিখি যে n ছিল হরে চলে যাবে লবে n/1, এবং এখানে ছিল কি 10⁵, নিচে 1। দেখো বিপরীতকরণ করলে আমার অসমতার সাইন চেঞ্জ হয়ে যায়, ছিল লেস দেন হয়ে যাবে গ্রেটার দেন। এই বিষয়টাই মাথায় রাখবো এখানে, যে যখন বিপরীতকরণ করব আমি, বিপরীতকরণ করলে আমার অসমতার সাইন চেঞ্জ হয়ে যায়, লেস দেন থাকলে গ্রেটার দেন হবে, গ্রেটার দেন থাকলে লেস দেন হয়ে যায়। এখন দেখো নিচে 1-এর কোনো ভ্যালু আছে আমার নেই, তো আমি লিখতে পারি যে n গ্রেটার দেন 10⁵, n গ্রেটার দেন 10⁵, এটি আমার কাঙ্ক্ষিত আনসার। আশা করছি অঙ্কটা বুঝেছো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের খ নম্বর অঙ্কে দেওয়া আছে যে un গ্রেটার দেন 10 ইনভার্স 5 হলে n এর মান কীরূপ হবে এটা বের করতে বলছে। সেম মেথড আগে যে ক নম্বর অঙ্কটা করলাম ওটা ছিল লেস দেন, এটা শুধু গ্রেটার দেন, এই চেঞ্জ, আর কোনো চেঞ্জ নেই। সুতরাং লিখি আমি un লেস দেন 10 ইনভার্স 5, ঠিক আছে। এখন un এর যে মানটা আমার দেওয়া আছে এখানে 1/n, সেই মানটা আমি বসাই এখানে, un ইকুয়াল টু 1/n লেস দেন 10 ইনভার্স 5, হ্যাঁ। 10 ইনভার্স 5টা আমি আগে লিখতে পারতাম, 10 ইনভার্স 5 মিনিং হচ্ছে, আমি এখানে লিখে ফেলি 10 ইনভার্স 5 মিনিং 1/10⁵, 1/10⁵। 10 ইনভার্স 5 মানে আমি এখানে 1/10⁵ লিখে দিচ্ছি একসাথে, হ্যাঁ, 10⁵। এখন
আমার হচ্ছে গিয়ে আমি এটা বিপরীতকরণ করবো। এটাকে কী করবো এখন? বিপরীতকরণ করলে লব হরে চলে যাবে, হর লবে চলে আসবে। জাস্ট এটা উল্টাই দেয়, বিপরীতকরণ মানে উল্টাই দেয়। হ্যাঁ, তাহলে আমি এন ছিল নিচে, এন যাবে উপরে, ওয়ান ছিল উপরে, ওয়ান যাবে নিচে। হ্যাঁ, আর বিপরীতকরণ করলে আমি বলছিলাম যে অসমতা সাইন চেঞ্জ হয়, গ্রেটার দেন থাকলে লেস দেন হবে, লেস দেন থাকলে গ্রেটার দেন হয়ে যাবে। যেহেতু এটা লেস দেন আছে, গ্রেটার দেন আছে, এটা লেস দেন হয়ে যাবে। হ্যাঁ, লেস দেন, তো এখানে 10⁵ বাই 1। এখন নিচে ওয়ানের কোনো ভ্যালু নেই আমার, তাহলে আমি এন লেস দেন 10⁵, সেম অঙ্ক আগেরটার মতো। এটা আমার কাঙ্ক্ষিত আনসার। আমরা এখন গ নম্বর করবো ইনশাল্লাহ। আমরা গ নম্বর অঙ্কে চলে আসছি। গ নম্বর অঙ্কে বলা আছে এন এর প্রান্তীয় মান একদম শেষের মান, প্রান্তীয় মান বলতে একদম যে কোনো এক প্রান্তের মান। এন এর প্রান্তীয় মান সম্পর্কে কি বলা যায়? এখানে এন এর প্রান্তীয় মান, হ্যাঁ, এখানে এন এর প্রান্তীয় মান বলতে বলছে যে এন এর মান যথেষ্ট বড় হলে, বড় হলে যে এন এর প্রান্তীয় মান সম্পর্কে কি বলা যায় সেটা এখানে বলা আছে। হ্যাঁ, এখন দেখি আমি এন এর মান যা হবে সেটা হবে 1/n এর মান। যদি এন এর মান যদি আমি 100 বলি, এন এর মান যদি 100 হলে, n ইকুয়াল 100 হলে আমার তাহলে 1/n কী হবে? 1/100। 1/100 মানে কি 0.01। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে এন এর মান যদি 100 হয়, এন এগুলো যদি তোমার যদি হচ্ছে গিয়ে 10,000 হয়, শূন্য যদি তোমার গিয়ে 4টা হয়, তখন কী হবে? তখন 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 হচ্ছে গিয়ে আমার 1/nটা কী হবে? 1/n মানে 1/10,000। শূন্য কিন্তু এখানে সংখ্যা বাড়লে এদিকে বড় হলে এদিকে বারবার তোমার শুধু ছোট হয়ে যাচ্ছে। দেখো 0.0001, 4 সংখ্যা হয়ে গেছে। যখন 100 ছিল এখানে শুধু 100/1 হয়ে গেছে। 1/n মানে 100/1 হয়ে গেছে। যখন 10,000 ছিল তখন 10,000/1, অনেক ছোট। কোথায় 10,000, কোথায় 10,000/1? যদি 10 কোটি হয়, এখানে 10 কোটি হয়, অনেক বড় একটা বিষয়। তাহলে এখানে হবে কি 1/n সমান কী হবে? 10 কোটি ভাগের 1, মানে অনেক ছোট বিষয়টা, এখানে অনেক ছোট হয়ে যায়। যে এখানে ছিল ধরো হচ্ছে 100 ছিল, 100/1 হয়ে গেছে, 1/n মানে 100/1। আর 10 কোটি মানে হচ্ছে গিয়ে ধরো 10 কোটি যদি এন হয়, এন এর মান যদি 10 কোটি হয়, তাহলে 1/n সমান কী হবে? 10 কোটি ভাগের 1, অনেক ছোট। অনেক ছোট বলতে গিয়ে এটা একদম ছোট হয়ে যায়। ছোট হইতে তো এটাকে আমরা শূন্য মনে করি, শূন্য বলতে পারি আমরা এটাকে। হ্যাঁ, শূন্যের কাছাকাছি। হ্যাঁ, শূন্যের কাছাকাছি। তাহলে আমি এই বিষয়টা হচ্ছে এখানে যে এন এর মান বাড়লে 1/n এর মান কমতে থাকে। হ্যাঁ, এখন প্রান্তীয় মান মানে যথেষ্ট বড়, মানে অনেক বড়, মানে মানে এনের সর্বোচ্চ বড়টার কথা বলছে। যথেষ্ট বড় হলে তো 1/n এর মান কী হবে? যথেষ্ট ছোট। যথেষ্ট ছোট মিনিং হচ্ছে কি আমার একদম মানে শূন্যের কাছাকাছি। হ্যাঁ, প্রান্তীয় মান শূন্যের কাছাকাছি হয়ে যাবে। তাহলে আমি বিষয়টা লিখি, এন এর মান বৃদ্ধি করলে ইউএন এর মান কমতে থাকে। এন এর মান যদি বাড়ে, আমার বাড়তে থাকলে, এন এর মান বাড়তে থাকলে বা বৃদ্ধি করলে, বাড়তে থাকলে ইউএন এর মান কমতে থাকে। ইউএন এর মান কমতে থাকে। সুতরাং এন যথেষ্ট বড় হলে, ইউএন এর প্রান্তীয় মান শূন্য হয়ে যাবে। ইউএন এর প্রান্তীয় মান শূন্যের কাছাকাছি একদম। ইউএন এর প্রান্তীয় মান শূন্য হয়ে যাবে বা শূন্যের কাছাকাছি হয়ে যাবে। হ্যাঁ, শূন্য হয়ে যাবে। স্যার আমি বলতে পারি যে সুতরাং ইউএন এর প্রান্তীয় মান শূন্য। প্রান্তীয় মান শূন্য বলতে পারি আমি। হ্যাঁ, এটাই আমার আনসার। আশা করছি বুঝেছ। আমরা আর নেক্সট ভিডিওতে আমরা 11 নম্বর অঙ্ক, 11 নম্বর এবং 12 নম্বর সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করছি সঙ্গেই থাকবে। আর যদি কোনো
আর যদি কোনো ম্যাথে সমস্যা থেকে থাকে, যদি কোনো ম্যাথে না বুঝে থাকো, অবশ্যই কমেন্টে জানিও, আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে, তোমাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।